অবরুদ্ধ নিশীথ। লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব ৮৩, শেষ পর্ব। বিশেষ দ্রষ্টব্য: উপন্যাস কখনো সমাপ্ত হয় না, কেবল কোথাও শুরু করে কোনো এক পর্যায়ে থেমে যেতে হয়। ৩০ জুন ২০১৮ খ্রিস্টাব্দের সূর্যোটা সকালে মাহেজাবিন বসার কক্ষ থেকে উঠে আব্বুর রুমে যায়। বহুদিন বন্ধ পড়ে থাকা ধুলো জমা আলমারিটি খোলা হলো সেদিন। একটি গোল করে মোড়ানো কাগজ মাহেজাবিন বের এনে সিস্টারের হাতে দেয়। হাতটা একটু শিউরে ওঠে সিস্টারের। মোড়ানো কাগজটি ভারী, ভেতরে কিছু একটা। মোড়ক খুলতেই আরেকটি ছোট্ট কাগজ জড়ানো ভারী বস্তুটি হাতে আসে। একটি হাতঘড়ি। সেটার চকচকে প্লাটিনামের গোলকপ্রান্তে ভোরের আলো পড়ে তা চিকচিক করে ওঠে। ওটার ডায়ালের সাথে মুড়ে থাকা চিরকুটটি খুলে পড়েন সিস্টার। উকিল ম্যাডাম। চিহ্ন না দেখা গেলে শালার মানুষ নিজের গায়ের জন্মদাগ ভুলে যায়। আমারে কি মনে রাখবে? এই আমার চিহ্ন রইল। রেখে দিয়েন আপনার কাছে, নয়তো আমাকে মনে রাখার মতো কেউ হয়তো থাকবে না দুনিয়ায়। কেউ মনে না রাখলে এই দুনিয়া দিব্যি একটা আস্ত জয় আমিরকে ভুলে যাবে। এইটা ঠিক না। বড় সাহেব দিছিল এইটা আমার ২৫তম জন্মদিনে ২০১২-তে ৭৫তমতেও জেন থাকে আপনার কাছে। ততদিন আমি থাকব না। ওহ হা, এইটা সেই ঘড়ি যেইটা আমার হাতে ছিল সেই দিন, যেই দিন আপনার সাথে ভার্সিটির মাঠে আমার প্রথম দেখা। আবার এই দিনও, যেই দিন আপনার নামে আমি একটা বলি চড়াইতে আসছি। এই শালা ঘড়ি আমার জন্যে কুফা আর আস্ত একখান বেইমান। থাকে আমার হাতে, অথচ শালার কাটা টিকটিক করে আপনার নামে। তো ওইটা আপনার কাছেই থাকুক। সিস্টার ৭ বার পড়লেন লেখাটুকু। হাতটা শিরশির করছে বোধ হয়। এলোমেলো নজর তুলে তাকালেন মাহেজাবিনের দিকে। মাহেজাবিন মৃদু হেসে ভ্রু নাচায়। ঘড়িখানা দেখতে ইশারা করে। জয় আমির হাতঘড়ির ক্ষেত্রে খুব শৌখিন ছিল। সব অক্ষত থাকলে নিশ্চয়ই আজও পাটোয়ারি বাড়িতে তার কক্ষের আলমারিতে নামিদামি ব্র্যান্ডের বেশ কয়েকটা ঘড়ি তোলা আছে। সেইকো অ্যাস্ট্রন, পাটেক ফিলিপ, ক্যাসিও। সিস্টার ঘড়িখানা হাতে তুলে নেন। বেশ ভারী। অডেমার স্পিগুয়েট ব্র্যান্ডের রয়ডাল ১ মডেলের হাতঘড়ি ওটা। দাম কম বেশি লাখখানেক হবার কথা। এক অন্ধকার সমুদ্র অথবা কালচে সাফায়ার, নীলমণি, রত্নরঙা ঘড়ির ডায়ালটিতে সিস্টারের চোখ ধাঁধায়। ওটার ডায়ালের যে গম্ভীর রং, তার আনুষ্ঠানিক নাম মূলত ব্লু গ্রান্দো ট্যাপিসেরি। সেই চকচকে ডায়ালে জয় আমিরের চিহ্নরূপে লেপ্টে আছে পুরনো কবেকার শুকনো লাল তরলের ছাপ। একটা বলি চড়ানোর দিনের পরিহিত ঘড়ি যে। রক্তটুকু জয় আমিরের, এটা সিস্টার জানেন। কারণ সেই রক্তে হাত ছুঁয়ে উনার মনে হচ্ছে এই রক্ত খুব চেনা, বহু পুরনো জানাশোনা। উনাকে চোখের ছটফটানি দেখে মাহেজাবিন হাসে। কেমন লাগছে আপনার বহুল আকাঙ্ক্ষিত অদেখা পাপির চিহ্ন ছুঁয়ে? আরও কিছু আছে চাই। মাহেজাবিন উঠে যায়। কিছুক্ষণ পর ফিরে এসে সেন্টার টেবিলের উপর কিছু ধাতব পুরুষলঙ্কার রাখে। ২টো ব্ল্যাক টাংস্টেনের আংটি, একটি রূপোর তৈরি রিস্টলেট, একটি প্লাটিনাম ধাতুর তৈরি শিকল আকৃতির চিকেন ফিগারো চেইন। তার লকেটটির আকৃতি অক্ষর। প্রতিটা বস্তুতে রক্তের ঘ্রাণ ও আবছা ছাপ লেগে থাকা জিনিসগুলো হাতে ছুঁয়ে সিস্টারের মনে হল তিনি এবার সচক্ষে দেখতে পাচ্ছেন জয় আমিরের রক্তাক্ত নিথর দেহখানা, গুলি বুক ফুঁড়ে বেরোনোর পর রক্তে চেইন ও রিস্টলেট ভিজে ওঠার দৃশ্যটি। হামজার হাহাকার আর আরমিনের স্তব্ধতা। এরপর জয় আমিরের রেখে যাওয়া বড় কাগজখানা সেদিন ভোর সকালে সিস্টার ক্যাথারিনের চোখের নোনাজলে ভিজেছিল। একটি A4 আকারের কাগজ, তার দুপাশ ভর্তি লেখা। চিঠি নয়, পত্র, দরখাস্ত, কোনো সংবাদ অথবা ইচ্ছেপত্র নয় ওটা। কেবল একটি কাগজ, যার এপাশুপাশ লেপটানো রক্তের ছোপ ছোপ দাগে, আর পৃষ্ঠাখানা ভরে কিসব লেখা। চোখের অঘটন টের পেয়ে তিনি দ্রুত তা আঙুল বুলিয়ে মোছার চেষ্টা করেন। লাভ হল না। ততক্ষণে সিস্টারের চোখের সবটুকু পানি পৃষ্ঠাখানা শুষে ভিজে উঠেছে। এতই কাগজের তৃষ্ণা মিটেছে কিনা বলা যায় না, কিন্তু সিস্টারের তৃষ্ণা বাড়ল। সেই তৃষ্ণা মেটানোর প্রথম ধাপে তিনি জানতে চাইলেন মাহেজাবিনের ২০১৫ থেকে ২০১৮ অবধি আসার যাত্রা সম্বন্ধে কৌতূহলগা। একের পর এক প্রশ্ন করছিলেন। অনার্স শেষ বর্ষে থেকে মাহেজাবিনকে পড়াশোনায় মনোযোগী হতে হয়েছিল পুরোদমে। এ সময়টাতে নিরাপত্তা দেবার জন্য কবির চুপিসারের সর্বদা প্রস্তুত ছিল বাহিনী নিয়ে। এটার পেছনে তুলিরও হাত ছিল। সে শ্বশুরবাড়ি থেকে মায়ের বাড়ি আসার মতো তখন নায়রে আসে মাহেজাবিনের কাছে। সেই নারীকে নিরাপত্তা না দিলে সে কবিরের ঘর নাও করতে পারে। কিন্তু এটা মাহেজাবিনের পছন্দ ছিল না। এখানে একটা লিন জমা হবার ব্যাপার রয়ে যায়।
কারো কাছে ঋণী হলে মানুষের মেরুদণ্ড ভেঙে যায়, এক্ষেত্রে বিনয়ী হতে হয়, আর বিনয় কেবলই মানুষকে সত্য থেকে পিছপা করে। তবু কবির পিছু ছাড়েনি। এছাড়াও সে নিরাপত্তা পেয়েছিল মুরসালিনের শুভাকাঙ্ক্ষীদের কাছে, মরিয়মের খাতিরে। মরিয়মকে মুরসালিন যাদের কাছে রেখে যাত্রায় বেরিয়েছিল, তারা মরিয়মের দেখভাল করা নারীটির নিরাপত্তা দিতে সদা প্রস্তুত, যেটা খুব সক্রিয় কিন্তু আড়ালে। তারা নির্বে রোজ আমজাদ সাহেবের বাড়ি তো অবশ্যই, সঙ্গে মাহেজাবিনের বাইরে চলাচলের সময়টা পেছনে থেকেছে বরাবর। আরও ছিলেন মানসিক সঙ্গের জন্য দোলন সাহেব। 2016 এর শুরুর দিকে মাহেজাবিনের অনুরোধে দোলন সাহেব রূপকথার কেসটি হাতে নেন। দিন শেষে রূপকথা কেবলই এক শিকার। ততদিনে অবশ্য রূপকথার ভেতর থেকে মুক্তির সমস্ত আকাঙ্ক্ষা ফুরিয়ে গেছিল। কিন্তু দোলন সাহেবের প্রচেষ্টায় সে খালাস পেল বাংলাদেশের আইনি বন্দিশালা নামক উন্মাদখানা থেকে। তাকে নিতে আসার জন্য কেউ নেই জেনে বেরোবার পর সে পেয়েছিল এক অনাকাঙ্ক্ষিত নারীকে, যাকে সে কারাগারে বসে দিনের দিন একটাবার দেখা করতে আসা মানুষদের কাতারে চেয়েছে। মাহেজাবিন রূপকথাকে সঙ্গে করে নিয়ে এসেছিল আমজাদ সাহেবের বানিয়ে রেখে যাওয়া ছোট্ট আশ্রয়কেন্দ্রে। এতগুলো মানুষের পেট চালানোর জন্য আমজাদ সাহেবের সামান্য জমি বিক্রির পয়সা নেহাত তুচ্ছ। জয় আমিরের রেখে যাওয়া পয়সা বলতে কিছু আছে, তা কখনো মাহেজাবিনের খেয়ালে থাকেনি। কিন্তু সে ভাবি আম্মু ও মরিয়মকে ঠিকই আলাদা করে জিজ্ঞেস করেছিল, আপনারা চাইলে জয় আমিরের রেখে যাওয়া এই টাকা নিজেদের জন্য খরচ করতে পারেন। অনুমতি পেলে আপনাদের খরচে ওই অর্থ ব্যয় হবে। মার্জিয়া কিছুদিন কথা বলেনি তার সাথে। সেই দিনগুলোতে মাহেজাবিন খুব ছটফট করে একদিন গিয়ে ভাবির কাছে বসে জিজ্ঞেস করে, কথা বলেন না কেন আমার সাথে? ঠিকমতো খান না, অরিবাকে আমার কাছে আসতে দেন না। কি করেছি আমি? কোনো ভুল করলে শাস্তি দেন, তবু এভাবে মুখ ফিরিয়ে থাকবেন না গি। মার্জিয়া হেসে ফেলে, আমার মতন মেয়েলোকের সাধ্যি কোথায় অন্তু তোমার থেকে মুখ ফিরায়ে থাকার? তোমার ঘাড়ে খাচ্ছি, পড়তেছি। ভাবো তো অন্তু, কত বড় বোঝা আমি আর আমার এতিম মেয়ে এই দুনিয়ার। তুমি বলছিলা আমার আর সন্তানের ভার নিবা, পারতেছ না। তুমি আমার আর আমার মেয়ের পেট চালাইতে সেই লোকের পয়সায় নির্ভর করতে চাও, যে আমার সোহাগ কাটছে আমার কাছে, আমার পেটের মেয়েরে এতিম বানাইছে। বলো, এর চাইতে লজ্জার কিছু হইতে আছে? বলো তো অন্তু, দুনিয়ার উপর কোনো মামেয়ে কতটা ভারী হইলে স্বামী আর বাপের খুনির পয়সা খাওয়ার কথা ওঠে? বলো। মাহেজাবিনের হাত দুটো চেপে ধরে অঝরে কেঁদে ফেল মার্জিয়া, এত খাই আমরা? তোমার যাতে ভার না হয় আমি না দর্জির কাজ করি অন্তু? তুমি কেন একটাবার ভাবলা না এই কথা আমার সামনে উচ্চারণ করা ঠিক হবে না তোমার? আমি জানি আমি অকাল বিধবা, আমার স্বামী নাই, একটা দুধের মেয়ে। তাই বলে তুমি আমার স্বামীর খুনের রক্তমাখা পয়সা আমার জন্য বরাদ্দ করতে চাইবা অন্তু? আমার তো বাপের বাড়ি সচ্ছল না অন্তু, তাই আমি চাইলেও ওদের কাছে যাইতে পারব না। মাহেজাবিন সহ্য করতে না পেরে ধমকে উঠল, চুপ করুন আপনি, কথা বলার সুযোগই দিচ্ছেন না। পাগল হয়েছেন? আমাকে কি পাথর লাগে আপনাদের? অমানুষ জানোয়ার ভাবতে ভালো লাগে সবার? সবাই কি মনে করেন নিজেদেরকে? এক আপনাদের ব্যথা আছে, শোক আছে, ঘেন্না আছে, অভিযোগ আছে, আর আমি গাছ। গাছেরও তো ব্যথা থাকে। আপনারা কেউ সেটাও ভাবেন না আমায়। মাহেজাবিনের চোখ ছলছল করে, কিন্তু জল গড়ানোর অনুমতি নেই বলে গাল শুকনো রয়ে যায়। ওটা আমার দেনমোহরের টাকা। আসামি হিসেবে ওটা অন্তত স্বামী হিসেবে দিয়ে গেছে আমার আসামি। আমি এই যে এই অপদার্থ জীবনটাকে সেই নরকের অতিথির কাছে বিক্রি করেছিলাম বাপ আর সমাজের দায়ে, সেই টাকা ওটা। ওটা অবশ্যই জয় আমিরের দেয়া টাকা, কিন্তু ওতে অধিকার শুধু আমার গু। তাহলে তুমি কেন আজ পর্যন্ত ওই টাকা থেকে এক আনা পয়সা খরচা করো নাই নিজের জন্যে? অসুখে যে মরবা কখন জানি, এক পয়সাও কেন নিজের জন্যে ভাঙো নাই? তাইলে আমার মেয়ে আর আমার জন্য ওই টাকার প্রশ্ন উঠাইলা কেন? মাহেজাবিনের কাছে জবাব নেই। সে চুপচাপ উঠে চলে এসেছিল মার্জিয়াকে শান্তিমতো কাঁদতে দিয়ে। মরিয়ম বলেছিলেন, আমি তো জয়ের জিম্মায় আসি নাই, আইছি আমজাদ ভাইজানের মেয়ের আশ্রয়ে গিয়ে। সুতরাং জয় আমিরের সপে যাওয়া সম্পত্তির দলিল, নগদ অর্থের চেকবি প্রভৃতি রাবেয়ার কক্ষের আলামারিতে ধুলোয় ভারী হতে লাগল। জমি বিক্রির টাকা থেকে সামান্য কিছু নিজের পড়ালেখার জন্য রেখে বাকিটা সবার চিকিৎসা, পোশাক, খাবারে লেগে যেতে লাগল। কিন্তু নিজের মারাত্মক অসুস্থতাকে এড়িয়ে যেতে মাহেজাবিন দক্ষ। অরিবাকে একটি সুন্দর জীবন দেবার প্রতিশ্রুতি মিথ্যা হতে লাগল। তার দুধের দাম, যাবতীয় খরচায় সে হিমশিম খেতে লাগল। পরনের ছেঁড়া জামাটা কেউ দেখার আগেই রাতে সেলাই করে নেয়া রোজকার কর্ম হয়ে দাঁড়াল।
তার তখন শুধু একজন ফিজিওলজিস্ট নয়, সঙ্গে সাইকোলজিস্ট নিয়মিতভাবে প্রয়োজন। সারাদিন যেমন তেমন, রাতগুলো ভয়াবহ। মানসিক অসুস্থতা চরমে পৌঁছাতে লাগল। মাঝে মধ্যেই মানসিক যন্ত্রণা, আত্মহত্যার লোভ দেখাতে অবধি ছাড়েনি তাকে। চেহারার লাবণ্য, মুখের হাসি, শরীরের সুস্থতা বিলীন হয়ে গেল। শুধু চলতে লাগল তার জীবনযুদ্ধ ও পড়ালেখা। মার্জিয়া সেলাই মেশিনে পা চালাতে চালাতে তাকে ডেকে প্রায়শই বলত, তুমি জানো তুমি পাগল। অন্যভাবে এটারে বলে বদ্ধ উন্মাদ। নাইলে এমনে মানুষ বাঁচে? এতটা পারে? আপনার কথা বলুন। আপনি যুবতী নারী, ভাবি। ছোট্ট একটি মেয়ে আপনার। বিয়ে করতে রাজি হন। আমি ব্যবস্থা করব। এই জীবন এভাবে যাবে না গে। তুমি কি চাও? আমি সব ভুলে অন্য কারো সাথে সুখী হব? স্বপ্নের মতো সহজ সব? আর আমার মেয়ে অন্য লোকের ঘরের বোঝা হবে? ওকে আমি রাখব। বাপহীন জীবন আমার মেয়ে জীবন পাওয়ার আগেই পাইছে, অন্তু। মাহীন জীবন আমি তাকে দেব না। তুমি কি বলো, মনে আছে? নিজে যেমন বিয়ে বলতে একবার, একজনম বোঝো, তোমার নাকি এক জীবনে, এক নারীত্বে, এক পুরুষই, সে আমাকেও তাই বুঝতে দাও। তাও তো তোমার স্বামী ছিল পাপীদের সর্দার, আর আমার কিনা এক নাজুক শিকার। এ কথা আর কোনোদিন বলো না আমাকে গি। এ পর্যায়ে সিস্টার ক্যাথারিন এক টুকরো হেসে বলেছিলেন, আমি তোমার গল্পে বহুবার ঘুরে মাঝে মধ্যেই এক জায়গায় ঠেকেছি, মাহেজাবিন। সতী নারী তুমি। অথচ বিধাতা তোমার সতীত্বের কি কঠোর পরীক্ষা নিলেন বলতো। সত্যি নারীকে তিনি পতি দিলেন পাপী। এত পাপ তোমার পতি করেছে, অথচ তার একচুল হক তুমি নষ্ট করনি তার অজান্তেও। জয় আমিরের হাতের বৈবাহিক রেখা খারাপ ছিল না, বলো। একটাবার সেই খুনি হাত দুটো দেখলে আরও ভালো বুঝতাম। সে কি করে সতী পেল? সে সতী পায়নি মাদাম। সতীত্ব লুট করে তবে গ্রহণ করেছিল আমায়। আমি যখন তার হয়েছি আর সতী ছিলাম না গি। গর্দভ তুমি। চুপ করে শোনো আমার কথা। হিন্দু পুরাণ পড়েছ? না গি। সেখানে বলা আছে স্ত্রী নারীর চোখের জলের অভিশাপে রাজ্য পুড়ে ছাই হয়। বুঝলে? মাহেজাবিন চুপ করে রয়। সে কি সত্যিই সতী নারী? স্বেচ্ছায় একটু অস্তিসে হতে পারে না কখনো? আরও এমন ঘটনা আছে, সিস্টার সেসব শুনলে আরও বেশি করে এসব বলবেন। শেষবের মাঝে মাহেজাবিনের কাছে একদিন সংবাদ এসেছিল, পরাগ আজগরের ফাঁসির রায় দিয়েছে। পরাগ একটাবার তার সঙ্গে দেখা করতে চায়। মাহেজাবিন গেল না। পরপুরুষের সঙ্গে অকারণে দেখা করার প্রশ্ন ওঠে না। তবে খারাপ লাগল কিছুটা। কিন্তু রূপকথা অনুরোধ করলেও সে যায়নি। তার কাছে তখনও জীবন্ত যন্ত্রণাপলাশের রুফটপের সেই সন্ধ্যারাত, যেখানে তাকে অসৎ হাত ছুঁয়ে দিয়েছিল, আর পরাগ আড়ালে তার প্রতিনিধিত্ব করেছিল। মাহেজাবিনের পড়ালেখার পরিকল্পনা আমজাদ সাহেব ঠিক করে রেখে গেছিলেন। মাহেজাবিনের ইচ্ছে ছিল কোনো সে সতী পায়নি মাদাম। সতীত্ব লুট করে তবে গ্রহণ করেছিল আমায়। আমি যখন তার হয়েছি আর সতী ছিলাম না গি। গর্দভ তুমি। চুপ করে শোনো আমার কথা। হিন্দু পুরাণ পড়েছ? না গি। সেখানে বলা আছে স্ত্রী নারীর চোখের জলের অভিশাপে রাজ্য পুড়ে ছাই হয়। বুঝলে? মাহেজাবিন চুপ করে রয়। সে কি সত্যিই সতী নারী? স্বেচ্ছায় একটু অস্তিসে হতে পারে না কখনো? আরও এমন ঘটনা আছে, সিস্টার সেসব শুনলে আরও বেশি করে এসব বলবেন। শেষবের মাঝে মাহেজাবিনের কাছে একদিন সংবাদ এসেছিল, পরাগ আজগরের ফাঁসির রায় দিয়েছে। পরাগ একটাবার তার সঙ্গে দেখা করতে চায়। মাহেজাবিন গেল না। পরপুরুষের সঙ্গে অকারণে দেখা করার প্রশ্ন ওঠে না। তবে খারাপ লাগল কিছুটা। কিন্তু রূপকথা অনুরোধ করলেও সে যায়নি। তার কাছে তখনও জীবন্ত যন্ত্রণাপলাশের রুফটপের সেই সন্ধ্যারাত, যেখানে তাকে অসৎ হাত ছুঁয়ে দিয়েছিল, আর পরাগ আড়ালে তার প্রতিনিধিত্ব করেছিল। মাহেজাবিনের পড়ালেখার পরিকল্পনা আমজাদ সাহেব ঠিক করে রেখে গেছিলেন। মাহেজাবিনের ইচ্ছে ছিল কোনো সে সতী পায়নি মাদাম। সতীত্ব লুট করে তবে গ্রহণ করেছিল আমায়। আমি যখন তার হয়েছি আর সতী ছিলাম না গি। গর্দভ তুমি। চুপ করে শোনো আমার কথা। হিন্দু পুরাণ পড়েছ? না গি। সেখানে বলা আছে স্ত্রী নারীর চোখের জলের অভিশাপে রাজ্য পুড়ে ছাই হয়। বুঝলে? মাহেজাবিন চুপ করে রয়। সে কি সত্যিই সতী নারী? স্বেচ্ছায় একটু অস্তিসে হতে পারে না কখনো? আরও এমন ঘটনা আছে, সিস্টার সেসব শুনলে আরও বেশি করে এসব বলবেন।
শেষবের মাঝে মাহেজাবিনের কাছে একদিন সংবাদ এসেছিল, পরাগ আজগরের ফাঁসির রায় দিয়েছে। পরাগ একটাবার তার সঙ্গে দেখা করতে চায়। মাহেজাবিন গেল না। পরপুরুষের সঙ্গে অকারণে দেখা করার প্রশ্ন ওঠে না। তবে খারাপ লাগল কিছুটা। কিন্তু রূপকথা অনুরোধ করলেও সে যায়নি। তার কাছে তখনও জীবন্ত যন্ত্রণাপলাশের রুফটপের সেই সন্ধ্যারাত, যেখানে তাকে অসৎ হাত ছুঁয়ে দিয়েছিল, আর পরাগ আড়ালে তার প্রতিনিধিত্ব করেছিল। মাহেজাবিনের পড়ালেখার পরিকল্পনা আমজাদ সাহেব ঠিক করে রেখে গেছিলেন। মাহেজাবিনের ইচ্ছে ছিল মাস্টার্স অফ ল করার, উচ্চতর শিক্ষাসমেত উকিল হবার। আমজাদ সাহেব আপত্তি করলেন। মাহেজাবিনকে নিজ জেলায় হাবিপ্রবিতে সমাজবিজ্ঞানে অনার্স করাতে মনস্থির করলেন তিনি। এরপর অনার্স শেষে 2 বছর মেয়াদী এলএলবি কোর্স শেষ করে বার কাউন্সিল পরীক্ষায় বসানোর পরিকল্পনা চূড়ান্ত হল। কিন্তু মাহেজাবিনের বরাবরই মনে হয়েছে এটা তার জন্য খুব বড় কোনো ক্যারিয়ার হবে না। তবে সে হিসেবেই পড়ালেখা চলতে লাগল তার। আমজাদ সাহেবের মৃত্যুবার্ষিকী 2-7 নভেম্বর তারিখে 2016 এর সেই তারিখটিতে রাবেয়া খুব জেদ ধরেছিলেন স্বামী ও পুত্রের কবর জিয়ারতে যেতে। মাহেজাবিনের সাহসে কুলায় না বিষয়টা। সে শেষবার যেবার উন্মাদের মতন ছুটে আব্বুর কবরে চলে গেছিল, তাকে ধরে এনেছিল জয় আমির। আজ মাকে নিয়ে গেলে না জানি মায়ের চেয়ে সে বেশি বেসামাল হয়। সঙ্গে তাই ভাবিকে নিয়েছিল। এটাও ভুল সিদ্ধান্ত হল। দুজন আরও বেশি বেকায়দা হয়ে পড়ল। তার একটা কারণ আছে, অন্তুর কাছে রোজ আমজাদ সাহেব আসছেন, কথা বলছেন, সময় দিচ্ছেন। রাবেয়া ও মার্জিয়া তো তা পায় না। মার্জিয়াকে সামলানো গেলেও রাবেয়ার কি হল কে জানে। বহুক্ষণ যাবৎ নিথর হয়ে গোরস্থানের ফটক চেপে ধরে অপলক চেয়েছিলেন স্বামী সন্তানের কবরের দিকে। এরপর একদম শান্তশীতল বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে রাবেয়া স্ট্রোক করলেন। ঠিক যে সময়ে আমজাদ সাহেবের স্ট্রোক হয়েছিল, রাত্রির সেই 3য় প্রহরে আরেকটি কালরাত্রি নামল মাহেজাবিনের জীবনে। বাড়িতে পুরুষ বলতে কেউ নেই, কিন্তু ঠিক গেট খুলে মরিয়ম কয়েকটি যুবক ও পুরুষকে ভেতরে নিয়ে এলেন, খুব স্বাভাবিকভাবে। সেদিন মাহেজাবিন জানতে পারল তাদের বাড়িটা দিনরাত নিরাপত্তায় ঘেরা, যেন তার অনিষ্ট করতে কেউ এমুখ না হতে পারে। রাবেয়াকে নিয়ে 6 দিন একাধারে হাসপাতালে কাটানোর পর ডাক্তার রাতে বলে গেলেন, কাল পরশু রিলিজ করা যেতে পারে। সি ইজ আউট অফ ডেঞ্জার কথাটা বলা ঠিক হল না। কারণ ওই কথা শুনেই সেই রাতের শেষে ফজরের ওয়াক্তে রাবেয়ার মস্তিষ্ক বড় স্ট্রোকটা হাসপাতালে অবস্থাকালে ঘটাল। শিরা ছিঁড়ে সরাসরি রক্তপাত। মাহেজাবিন সেবার প্রথমবার মনস্থির করেছিল জয় আমিরের পয়সা খরচা করার। দরকার পড়লে সেই অপারেশনে সে সব টাকা খরচা করে দেবে এই নিয়ত করার পর ডাক্তারেরা ঘাড় নাড়লেন। মানে কি? মাহেজাবিন বুঝতে চায় না সেই ঘাড় নাড়ার মানে। জীবনকে সে এত স্বেচ্ছাচারিত্ব কোনোভাবেই করতে দিতে পারে না। জীবন পেয়েছে কি তাকে? ডাক্তারদের কাজ কি? একবার ঘাড় নেড়েছে, আব্বু পালিয়েছে তাতে। আবার সেই ঘাড় নাড়ানি। সেই সকাল পেরিয়ে সন্ধ্যা হবার আগেই রাবেয়ার জবান বন্ধ হয়ে গেল। তখন মাহেজাবিন আছরের ওয়াক্তে জোহরের সেই সকাল পেরিয়ে সন্ধ্যা হবার আগেই রাবেয়ার জবান বন্ধ হয়ে গেল। তখন মাহেজাবিন আছরের ওয়াক্তে জোহরের কাজা আদায় করছে হাসপাতালের নোংরা বারান্দার কোণে। মরিয়ম গিয়ে আলগোছে তুলে আনেন মাহেজাবিনকে। মাহেজাবিন এসে দেখে আম্মু কাঁদছে। বাপমায়ের উপর সমস্ত বিশ্বাস সেদিন মাহেজাবিনের ফুরিয়ে গেল। এরা এক একটা চূড়ান্ত পর্যায়ের বেঈমান। খুব মায়ে পালে, তারপর সংকটে রেখে হাসপাতালে শুয়ে কাছে ডেকে নিয়ে একদৃষ্টে তাকিয়ে থেকে কাঁদে। এই কান্নার একটা বিশেষত্ব আছে। এই কান্নার পর চোখ বুজে ফেলে এরা। তারপর হাজার কিছুতেও আর চোখ খোলে না। কোনোভাবেই না। মাহেজাবিন এক এক কদম পেছায়, তার ক্ষোভ ফেটে পড়ে, না আম্মু, তোমার মুখে চোখে আব্বুর ভাব দেখছি। আমি এবার আর বোকা হব না। তুমি হাজার ডাকলেও আমি তোমার কাছে বসব না। তুমি শেষ বিদায় চাইতে কাছে ডাকবে, আর আমি তোমার কাছে বসে তা দেব নেব? পাগল না আমি? কিন্তু পরক্ষণেই মাহেজাবিন হুড়মুড় করে গিয়ে বসে মায়ের কাছে, এই শোনো আম্মু, কেন জন্ম দিয়েছিলে আমায়? বলো আজ। বলো আজ শুনি। কেন জন্ম দিয়েছিলে? চোখের সামনে বাপ চলে যাবে, ভাই যাবে, সন্তান যাবে অকালে, এক পাপী স্বামী সে পালাবে কৌশলে, তারপর তুমি। এইসব চোখ বড় বড় করে দেখব, আমি সব দেখব, শুধু দেখব তোমাদের তামাশা। এই জন্য জন্ম দিয়েছিলে তো? অস্বীকার করলাম। আমি আমার এই অভিশপ্ত জনমকেই অস্বীকার করলাম। এই জীবন আমি মানি না। আমি এত বড় আজও চাইনি।
নাকি তোমরা সবাই নিজেদের আজু কেটে কেটে আমাকে দিয়ে দিয়ে যাচ্ছ যাতে বেঁচে থাকি আর দেখি এ সাজার জনম না ফুরুক আমার? কিসের সাজা, আম্মা? তুমি বলো। জন্ম তো তুমি দিয়েছ, জন্মে কোনো পাপ থাকলে তোমার জানার কথা। বলে দাও আজ। আমার রইল কি? কি নিয়ে বাঁচার জন্য জন্ম দিলে, আবার সেই জন্মে বাঁচার জন্য রেখে যাচ্ছ, বলো গু। রাবেয়া জিহ্বা নাড়লেন, কথা বেরোল না। তাই তিনি অন্তুর সামনে হাত দুটো জোর করে ধরে ক্ষমা প্রার্থনা করলেন। ছলছলে ভেজা চোখ দুটোয় ঠোঁট নেড়ে শেষবার অন্তুকে কত কি বলার আকুতি যে সেখানে। কিন্তু বলা হল না বলে শুধু থুতনিটা থরথর করে কাঁপল তার। মাহেজাবিন সহ্য করতে না পেরে আম্মুর শিথিল দেহটা তুলে বুকের সাথে জাপটে মিশিয়ে ধরে। যেও না আম্মু, আমার আর কেউ নেই এই দুনিয়ায়, বিশ্বাস করো। বাপ, ভাই, সন্তান, স্বামী, আশ্রয় কিচ্ছু নেই। আমার মাথায় তেল দেবার জন্য একটা তোমার মতো সরলাকে খুব দরকার পড়বে। কোথায় পাব, কোথায় যাব? একজন চলে গেছে আমাকে রাস্তা পার হওয়া না শিখিয়ে, তুমিও যাচ্ছ। কেউ বললে না, চল অন্তু, সঙ্গে চল। এত খারাপ না আমি। বিশ্বাস করো। কেউ তো সঙ্গে থাকো। কেউ তো থাকো, কেউ তো থাকো আমার। এত বড় দুনিয়ায় আমি একা বিলীন হয়ে যাব আম্মু। আমার গর্ভের এক টুকরো ধন ওরা ছিঁড়ে নিয়েছে। যার গর্ভে আমি ছিলাম সে আমার মায়া ছিঁড়ে চলে যাচ্ছে। আমার অপরাধ কি? ততক্ষণে কেউ মাহেজাবিনকে বলেনি। তার অভিযোগ শোনার বদলে তার আম্মু অনেকক্ষণ আগেই তার বুকে মিশে থাকার নাম করে চুপিসারে পালিয়েছে। 1993 খ্রিস্টাব্দে জন্মানো মাহেজাবিন আরমিন অন্তু, তার বয়স প্রায় 24 হতে না হতেই সকল রক্তের সম্পর্ক থেকে মুক্ত হল সেই বছর। চারটিখানি কথা নয়। একটি মেয়ে যার জীবনে নিজের বলতে কিছুই না থাকার এই মহান প্রাপ্তি অর্জনের সাধ্যি সবার থাকে না। সেই বছরই অনার্স শেষ করে 2017তে তাকে ভর্তি হতে হল কোর্সে। তখন থেকেই দোলন সাহেবের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনায় থাকতে লাগল। লতে ভর্তি হবার কালে মাহেজাবিন 24 বর্ষীয়া এক সর্বহারা বিধবা নারী। তখন থেকে তার পরনে শোভা পেতে লাগল টিন্ট ব্লু রঙের শাড়ি, যা সাদারি নীল সংস্করণ মাহেজাবিনের জন্য। সরাসরি সাদা নয়, সাদাকে ধোকা দিতে সে বরং বেছে নিল টিন্ট ব্লু। এবং ভর্তি হবার সাথে সাথেই সে হয়ে উঠল পেশাগত নারী, খুব শীঘ্রই হতে যাওয়া অ্যাডভোকেট মাহেজাবিন আমির। দোলন সাহেবের সহকারীর ভূমিকা পালনে সচেষ্ট হল সে। মামলা সংক্রান্ত নথি পর্যবেক্ষণ, মক্কেলদের সঙ্গে টুকটাক আলোচনা, ঘটনা শোনা ও নিজে চিন্তা করা, দোলন সাহেবের প্রতিক্রিয়া ও চলন খেয়াল করা ইত্যাদির সাথে সাথে কোর্টে শুনানিতে হাজির হওয়া, আদালতের প্রক্রিয়া, বিচারকদের বক্তব্য পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত অনুধাবন, দেশ সমাজের পরিস্থিতি নিজের মধ্যে পর্যালোচনার এ পর্যায়ে সে ভীষণ ব্যস্ত হয়ে পড়ল অবশেষে নিজের স্বপ্ন ও গন্তব্যের পথে। সাথে আইনি গবেষণা, কেস স্টাডি, দোলন সাহেবের দেয়া ফাইল সলভ করার চেষ্টা তার নারকীয় রাতগুলোর ঢাল হতে লাগল একটু একটু করে। এ সময় আব্বু তাকে সর্বক্ষণ দেখে। সেই মেহেদি রাঙা দাড়িগোফের মাঝখানে গম্ভীর এক টুকরো হাসিমাখা মুখ ও উজ্জ্বল চোখ দুটো হবু অ্যাডভোকেট মাহেজাবিন আমিরের সমস্ত কার্যক্রম অনুসরণ করে। মাহেজাবিন টের পায়, এক মুহূর্ত সে নিজেকে একা ভাবতে পারে না। সর্বক্ষণ চারপাশে আব্বুর অস্তিত্ব ও গন্ধে বিভোর মাহেজাবিন সব ভুলে কেবল গন্তব্যের পথে ছুটতে লাগল। একটি কোচিং সেন্টারে তাকে শিক্ষকের কাজ করে সামান্য আয় করা শুরু করতে হল। অন্তিকের মেয়েটা বড় হচ্ছিল। তাকে একটি সুন্দর জীবন দেবার দায় যে তার। এলএলবি প্রথম বর্ষ শেষ করে 2018তে দ্বিতীয় বর্ষে উন্নীত হবার পর পুরনো বিপদ হাতছানি দিতে লাগল তাকে। এতদিন তার কাছে জয় আমিরের আরও দুটি আমানত ছিল। একটি কুড়াল ও জয় আমিরের নিজের ব্যবহৃত পিস্তলটি সেমি অটোমেটিক গ্র্যান্ড পাওয়ার 100। পিস্তলটি যখন তার কাছে আসে ওটার ম্যাগাজিন ছিল খালি। তাই দোলন সাহেব মাহেজাবিনকে দুটো 9mm প্যারাবুলাম ক্যালিবারের বুলেট দিয়েছিলেন। সেটা বাড়িতেই থেকেছে, কখনো সঙ্গী করে বাইরে বের হয়নি। 2018তে সেই কাঙ্ক্ষিত নির্বাচনের হিড়িক লাগল, যেই নির্বাচনকে কেন্দ্র করে হামজা রক্ত ও নীতিহীনতায় হাত ও প্রবৃত্তি ডুবিয়েছিল। সেই নির্বাচনী বছর এলো, কিন্তু হামজা ততদিনে হুইল চেয়ারে লেপ্টে থাকা এক শ্বাস গ্রহণকারী মরদেহ। এই বছরগুলোতে নেহাত কমবার হামজার উপর হামলা হয়নি, কিন্তু উল্লেখযোগ্য কিছু করা যায়নি। প্রায় 2.5টা বছর মাহেজাবিনকেও ধরে বধ করার কম প্রচেষ্টা বাপ্পি ও তার দলবল চালায়নি। মাহেজাবিনও হাতে আসেনি তাদের। তাই নির্বাচনের আগে আবারও পুরনো সেই ক্ষতগুলো দগদগ করে উঠল। এর যথাযথ কারণ আছে। বাপ্পির কাকাকে হামজা কতটা যত্ন সহকারে খুন করার পরেও তার কোনো উল্লেখযোগ্য শাস্তি হয়নি। জয়ের বউ কামরুলকে খুন করার পরেও তারও কোনো শাস্তি না হয়ে বরং আইন পড়ছে।
অথচ মাঝখান থেকে কাকা চলে যাওয়ায় তাদের দলছুট হয়েছে, নতুন ও প্রতিপক্ষরা নির্বাচনে অংশ নেবার জন্য প্রস্তুত, অথচ কাকা নেই। জয়ের বউ ও হামজাকে শেষ করা খুবই দরকারি মনে হল এ পর্যায়ে। ওই দুটো তাদের গলার কাটার মতো বিধে ছিল বিগত দিনগুলোতে। ক্যালেন্ডার বলছে 2018 এর ফেব্রুয়ারি চলে। হামজার বই পড়ার অভ্যাসটা রয়ে গেছে তখনও। বিগত ক্যালেন্ডার বলছে 2018 এর ফেব্রুয়ারি চলে। হামজার বই পড়ার অভ্যাসটা রয়ে গেছে তখনও। বিগত দিনগুলোতে চিকিৎসার পেছনে বেশ দৌড়েও কেবল উন্নতির মাঝে হাত ও মুখ সচল হয়েছে। পা দুটো চলাচল হলেও মেরুদণ্ড যেখানে অচল, নিচ থেকে হাঁটাচলা অসম্ভব। রিমি রাতের জন্য হালকা খাবার রান্না করে নিয়ে সেদিন রুমে এলো রাত 11টায়। হামজা বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে ছাদ দেখছে। বইটা পাশে পড়ে আছে। চোখের চশমা খোলেনি। রিমি চুপচাপ গিয়ে বারান্দায় দাঁড়াল। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়। শীত ভালোই। তবু তার খারাপ লাগল না ঠান্ডা হাওয়া, গা শিনশিনে বাতাস। বারান্দা থেকে ঘাড় ফেরালে আতশোয়া হামজাকে দেখা যায়। স্বাস্থ্য আর আগের মতো বলবান, সুঠাম নেই। শরীর শুকিয়ে শীর্ণ হয়ে এসেছে মেডিসিন, ড্রাগ ও থেরাপির প্রভাবে। চোখের নিচে কয়লার কালি, কোটরের খুব ভেতরে অসুস্থ ফ্যাকাশে লাল চোখ দুটো। আজ খুব একটা চাতুর্য দেখা যায় না। শান্তভাব চিরায়তভাবে রয়ে গেছে। দেখলে কখনো কখনো মৃত লাগে। যেন কৃত্রিম উপায়ে একটি প্রাণরসহীন ফলকে তাজা রাখার চেষ্টা। খুব একটা কথা হয় না লোকটার সঙ্গে সারাদিনে। রিমি যে কিসের দূরত্ব বজায় রাখতে শিখেছে তা সেও জানে না। একটি মৃত বাড়ি, প্রাণহীন লাশেদের স্মৃতির ইটে গাঁথা বাড়িটির ভিত। রিমি প্রতিক্ষণে দেয়ালের গা থেকে ছিটকে আসা আর্তনাদ শুনতে পেয়ে কেঁপে কেঁপে ওঠে। বিভ্রম তৈরি হয় সারাক্ষণ। সে তরুকে দেখে, জয়কে দেখে হাত পা না ধুয়ে ঘামমাখা শরীরে টেবিলটায় খেতে বসতে, আরমিনকে দেখে রান্নাঘরে রান্না করতে। ভ্রূণটিকে রিমি নিজ হাতে পাটোয়ারি বাড়ির বাগানের এক কোণে দাফন করেছে। রোজ সেখানে 2 ঘণ্টা সে কাটায়। কিন্তু যখন সেখান থেকে উঠে সে চলে আসে, সে টের পায় তার পেছন পেছন জয় আমিরের সন্তানও উঠে সঙ্গে আসছে। সে আজ বড় হয়ে গেছে। তার বয়স 2.5 বছর। সে রিমির সাথে সাথে ভুরভুর করে ঘুরে বেড়ায় সারা বাড়ি। বাপের বন্ধ কক্ষটা দেখে। সেখানে তার বাপের যুগকাল কেটেছে, হয়তো দরজা খোলা পেলে গিয়ে দেয়ালে টাঙানো ছবিগুলো অভিভূত চোখে দেখত। ওই কক্ষে তার মায়ের গন্ধ মিশে আছে। কিন্তু মা এই বাড়িতে কখনোই আসে না। কেবল তার পরিচয়টুকু সঙ্গে করে ছুটে বেড়াচ্ছে বিক্ষিপ্ত ফোটনের ন্যায়। এতসব বিভ্রমের ভিড়ে হামজাকে আলাদা করে দেবার মতো সময় রিমির হাতে থাকে না। বহুদিন সে রাতে ঘুমায়নি। চোখের পাতা মিলিত করা খুব দুঃসাধ্য। বিরাট একটি মৃত বাড়িতে মৃত একটি পাপীর জীবিত লাশের পাশে ঘুমানো যায় না। তবু চুপচাপ শ্বাস আটকে ঘুমের ভান করার অভ্যাস হয়ে গেছে। কিন্তু 2 দিন আগে শেষরাতের দিকে তার সেই ভান ভেঙে হামজা ডেকে বলল, এখানে পড়ে আছো কেন? তো কোথায় যাব? যাওয়ার জায়গা নেই বলে পড়ে আছো? না, এটাই আমার ভাগ্য। ভাগ্য বলতে কিছু হয় না রিমি। চলে যাও। কোথায় যাব? দুনিয়াটা অনেক বড়। আমার দুনিয়া খুব ছোট। তার বাইরে আমার কিছু নেই গি। সে ছিল যখন আমি তোমায় ধরে রেখেছিলাম। আজ তুমি মুক্ত। তবু এখানে জোর করে পড়ে থেকো না। রিমি, তুমি কি করুণা করছো আমার উপর? জোর করে পড়ে আছি কে বলল? আপনি সুস্থ হন, চলে যাব। এটা যদি ভালোবাসা হয় তো ঠকে যাবে তুমি। আর কি হব? আমি সুস্থ হলে আবার পাপ করব। এবার আগের বারের চেয়েও নিকৃষ্ট হবে সেসব পাপ। তাহলে তো আমার উচিত নয় আপনার সেবা করা গি। হামজা হেসে ফেল, সেটাই তো বলছি। ছেড়ে দাও। পাপ করতেই জন্মেছেন।